আফগানিস্তান থেকে সেনা উইথড্র হলো, বাট সেনার অস্ত্রগুলো রেখে দেওয়া হলো কাদের কাছে? মানবতার সবচেয়ে বড় শত্রু এই মুহূর্তে তালিবানদের কাছে। বাংলাদেশে যেতে চাই না, আমাদের কটা লোক বাংলাদেশে যায়, কারণ কি? কারণ এই মুহূর্তে আন্তর্জাতিক প্রেশার এবং আভ্যন্তরীণ প্রেশার ইউনিশ সরকারকে কিন্তু একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন গৃহযুদ্ধের দিকে। বাংলাদেশ ইস্যুতে একটা সাংঘাতিক অবস্থান নেয়, যেটা তার বেঁচে থাকার, তার অস্তিত্বের জন্য যথেষ্ট প্রয়োজনীয়। তাহলে জেনে রাখতে হবে যে ভারত আমেরিকার যে ডিপেন্ডেন্সি, আমেরিকার যে ভারতের প্রতি এত আস্থা, সেটার মর্যাদা শুধু রাখলো না, ভারত কিন্তু দেখিয়ে দিতে পারলো পৃথিবীকে যে তারা এখন স্বাবলম্বী। তারা বুঝেছে যে এই মুহূর্তে ভারত ইকোনমিক্যালি মানে সামরিক শক্তিতে অনেক এগিয়ে। 70-71-এর ভারত আর নেই। বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারটায় এত ক্রিটিক্যাল যে হারে সনাতনীদের উপরে নির্মম অত্যাচার এবং খুন হচ্ছিল, ধর্ষণ হচ্ছিল, ভোট প্রচারে গিয়ে কিন্তু ট্রাম্প, আপনার বোধহয় খেয়াল আছে 4 নভেম্বর তিনি প্রকাশ্যে তার এক্স স্যান্ডেলে লিখেছিল সনাতনীদের উপরে যে ঘৃণ হামলা বাংলাদেশে হচ্ছে, তিনি তার তীব্র প্রতিবাদ করেন। এবং বাইডেন প্রশাসন যে নির্বিকার ছিলেন, নির্বাক দর্শকের ভূমিকা নিয়েছে, তারও তিনি সমালোচনা করেছিলেন। দ্রুত তারা ভোট করবেন, দ্রুত একটা স্থিতাবস্থা আনবেন, কারণ এই দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা দেশ উপদ্রুত থাকবে বা দুটো দেশ উপদ্রুত থাকবে, তার প্রতিবেশী তো সুস্থ থাকতে পারে না। আমরা সীমান্তর যে কোনো দেশের সাথে আমাদের সীমান্ত সমস্যা মেটাতে পারি। এই আর্থিক, এই অর্থনৈতিক, এই সামরিক ক্ষমতা ভারতের আছে। যে ভয়ানক আর্থিক দুরবস্থা এই মুহূর্তে বাংলাদেশে চলছে, এবং ইউনিস আর যদি কয়েক বছর থাকে, বাংলাদেশ মানে আমি বলছি পৃথিবীর সবচাইতে দুর্দশাগ্রস্ত কেনিয়া, সোমালিয়ার চেয়ে তো আগে খারাপ অবস্থা হয়ে যাবে। ইতিমধ্যে আমরা জানিয়েছি মার্কিন এবং ভারতের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকেই যখন সাংবাদিক মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশ ইস্যুতে কিছু বক্তব্য বা জানতে যান, সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেন যে বাংলাদেশের ব্যাপারটা মোদি দেখে নেবেন। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য কোথাও কি ভারতের খুব দরকার ছিল? মানে ভারতের কি এই গ্রিন সিগন্যালটার খুব দরকার ছিল কিছু করার আগে? কি বলবেন এটা নিয়ে? না, দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা মানে ভারসাম্য বা দখলদারির যে আধিপত্যবাদের যে প্রচেষ্টা, যেটা চীনকে কেন্দ্র করে এই মুহূর্তে সাংঘাতিক রকমভাবে গড়ে উঠছে, এবং তার দোসর এতদিন পাকিস্তান ছিল। পাকিস্তানকে তারা মদদ দিয়ে এই কাজগুলো করতেন, কারণ এই ভারসাম্যটার একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছিল ভারত। এটা তো অস্বীকারের জায়গা নেই। তাই চীন সরাসরি আক্রমণ না করে পাকিস্তানকে দিয়ে ভারতের এই অধিকারটাকে খর্ব করা, ক্ষমতাটাকে খর্ব করার কন্টিনিউয়াস একটা প্রক্রিয়া, যেটাকে আমরা আক্ষরিক অর্থে ডিপ স্টেট বলে এখন চিহ্নিত করি, এটা করছিল। অধুনা তার সাথে সংযুক্ত হয়েছে বাংলাদেশ। সমস্যা হচ্ছে, যেহেতু এতদিন পর্যন্ত ট্রাম্পের আগের ইনিংসে বাইডেন ছিলেন, এবং বাইডেনের পলিসিরও একটা অংশই ছিল যে এই ডিপ স্টেটগুলোকে সব কর্নার দিয়ে দেখা। আপনি দেখবেন বাইডেন ক্ষমতায় আসার পরেই আফগানিস্তান থেকে সেনা উইথড্র হলো, বাট সেনার অস্ত্রগুলো রেখে দেওয়া হলো কাদের কাছে? মানবতার সবচেয়ে বড় শত্রু এই মুহূর্তে তালিবানদের কাছে। এই যে সফট বিদেশ নীতিটা, ট্রাম্প তো কার্যত সেটাকে চেঞ্জ করেছে উইথিন 24 আওয়ার্স। আপনি খেয়াল করুন, বাংলাদেশের যে গণ অভ্যুত্থান যেটা হয়েছিল, তথাকথিত গণ অভ্যুত্থান, সেই তথাকথিত গণ অভ্যুত্থানের নায়ক যাদের ক্ষমতায় থাকাকালীন এই ঘটনাগুলো হলো, তাদেরকে কিন্তু একে একে ট্রাম্প ক্ষমতায় বসার আগেই সরিয়েছে। যেমন শ্রীমতী বার্নিকট তো শেখ হাসিনা সরকারের উচ্ছেদ যখন হয়, তখন আমেরিকার বাংলাদেশের রাষ্ট্রদূত, এবং মানে কথিত আছে যে বার্নিকটের প্রত্যক্ষ পরোক্ষ মদতে ডিপ স্টেটের খেলাতেই হাসিনা উচ্ছেদ হয়। তিনি কিন্তু শুধু সরালেন না, ট্রাম্পের যে মন্ত্রিসভাটা, দ্যাট ইজ মিনি ভারত, সেই মিনি ভারতের তিনি এমন গুরুত্বপূর্ণ পদে ভারতীয় বংশোদ্ভূতদের রাখলেন, বকলমে আমি যদি বলি হিন্দুদের রাখলেন। কারণ আপনি খেয়াল করুন যে তিনি মার্কিন গোয়েন্দা প্রধান কাকে বসিয়েছেন? তুলসী গবার্ড।
তিনি কে? ইসকনের ভক্ত, নিজে হরিনাম গাইছেন এবং তার হাত দিয়ে মোদির কাছে বাংলাদেশ ইস্যুতে এই এম্পাওয়ারমেন্টের একটা বড় অংশ তুলে দিলেন। আমরা দেখলাম মোদির সাথে একান্তে কিন্তু গোবার্ট কথা বলেছে, আপনারা দেখেছেন ট্রাম্পের সাথে কথা বলার আগে। সেই ইসকন, এই ইসকনের ভক্ত যিনি, যে ইসকন এই মুহূর্তে সন্ত্রাসবাদী নিষিদ্ধ সংগঠন হিসেবে তকমা পেয়েছে বাংলাদেশে। আপনি খেয়াল করুন এই যে এমতো অবস্থায় ট্রাম্পের এই যে কথাটা, এই কথাটাই কিন্তু ভারতকে আমার মনে হয় দক্ষিণ পূর্ব এশিয়ার কন্ট্রোলিং পার্ট হিসাবে তিনি কিন্তু ছাড় দিলেন। শুধু এটা বললেন না, উনি F-35 দিলেন, একাধিক ডিফেন্সের ডিল করলেন, যেটা নিয়ে পাকিস্তান কিন্তু উষ্মা প্রকাশ করেছে। এবং শুধু তাই নয়, যৌথ বিবৃতিটা ভালো করে স্টাডি করুন, পাকিস্তানকে সন্ত্রাসের নায়ক, জনক বলেছে এই কথাটা। এইটা ঐতিহাসিক। আমি এই কারণেই বলছি যে একদম 70s দিকটা চলে যান, যখন মুক্তিযুদ্ধে ভারত সাহায্য করছে, পাকিস্তানের হয়ে ব্যাট খেলে যাচ্ছে আমেরিকা, একদম সরাসরি ব্যাট খেলছে। তারপরে আমেরিকার যারাই রাষ্ট্রপ্রধান হয়েছে, সে রিপাবলিকান হোক বা ডেমোক্রেটিক হোক, তাদের প্রত্যেকের পলিসিটাই ছিল সাপও মারা লাঠিও না ভাঙা। অর্থাৎ ভারতের সাথে তারা তথাকথিত সুসম্পর্ক রেখেছে, আবার পাকিস্তানকেও ব্যালেন্স করে চলেছে। যে কোনো রাষ্ট্রপ্রধান আগে পাকিস্তানে নামতেন, তারপরে ভারতে আসতেন, এটা আমরা দেখেছি। এই প্রথম কোনো রাষ্ট্রনায়ক পাকিস্তান, আমেরিকার বৃহত্তম মানে এখন পাওয়ার যারা পৃথিবীর পুরো ভরকেন্দ্রের তো একটা বড় অংশ, তাদের এই যে পুরো ভারতকে ডিপেন্ড করা দক্ষিণ পূর্ব এশিয়ায়, এটার পিছনে কিন্তু শুধু তাদের ভারতের প্রীতি বা তাদের মন্ত্রিসভা মিনি ভারতীয় বংশোদ্ভূতদের দিয়ে সেটাই লজিক নয়, কিন্তু তারা বুঝেছে যে এই মুহূর্তে ভারত ইকোনমিক্যালি মানে সামরিক শক্তিতে অনেক এগিয়ে, 70-71 ভারত আর নেই, প্রথম। দ্বিতীয়, আমেরিকার ফরেন পলিসির কিন্তু দিকের অভিমুখীকরণটা পাল্টেছে। এখন আমেরিকা যেমন ঠিক আগে আমরা দেখেছি আফগানিস্তানে হামলা করেছে, সঙ্গত কারণ ছিল, লাদেন তাদের দেশে হামলা করেছে, তাই তারা মেরেছে। তারা ইরাকে হামলা করেছে, ইরানে হামলা করছে, সরাসরি ইন্টারফেয়ার করছে। তাতে যে সমস্যাগুলো আমেরিকা বকলমে ফেস করেছে, তাই আমেরিকা কিন্তু আজকে তার পররাষ্ট্রনীতি একটা সামান্য শিফট করেছে। দেখবেন ওরা কিন্তু এখন অন্য কোনো শক্তিশালী রাষ্ট্রকে আশ্রয় করে তাদের মানে টার্গেট গ্রুপকে বিনাশ করে। এক্ষেত্রে বাংলাদেশকে কেন্দ্র করে পাকিস্তান এবং চীনের যে যৌথ ইসলামিক ক্যালিফাট গঠনের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়াটাকে একটা ভরকেন্দ্রের স্থিতাবস্থার অস্থিরতা তৈরি করতে চাইছে। বকলমে তো চীন চাইছে এই দক্ষিণ পূর্ব এশিয়া নিজের আধিপত্য বিস্তার করতে, তাই তাদের দোসর হিসাবে এতদিন পাকিস্তান ছিল, এখন বাংলাদেশকে জুটিয়েছে। এটার নিধনে, এটাকে নিয়ন্ত্রণ করতে ভারতের উপরে এই যে ডিপেন্ডেন্সিটা, এটা কিন্তু তাদের ফরেন পলিসি শুধু নয়, ভারতের ইকোনমিক্যাল এবং এই যে ডিফেন্সের এম্পাওয়ারমেন্ট, গ্র্যাজুয়ালি এম্পাওয়ারমেন্ট, 5 ট্রিলিয়ন ইকোনমির দিকে এগোচ্ছে, এটা তো মিথ্যের কোনো জায়গা নেই। এইটা কিন্তু একটা বড় দায়ী। অর্থাৎ আমি আপনাকে পরিষ্কার বলি যে ভারত যদি এই মুহূর্তে বাংলাদেশ ইস্যুতে একটা সাংঘাতিক অবস্থান নেয়, যেটা তার বেঁচে থাকার, তার অস্তিত্বের জন্য যথেষ্ট প্রয়োজনীয়, তাহলে জেনে রাখতে হবে যে ভারত আমেরিকার যে ডিপেন্ডেন্সি, আমেরিকার যে ভারতের প্রতি এত আস্থা, সেটার মর্যাদা শুধু রাখলো না, ভারত কিন্তু দেখিয়ে দিতে পারলো পৃথিবীকে যে তারা এখন স্বাবলম্বী। আচ্ছা, আপনার কি মনে হয় যে এবার মানে ভারতের তরফ থেকে, অর্থাৎ প্রধানমন্ত্রীর তরফ থেকে একটা কড়া বার্তা যেতে পারে? কারণ অনেকেই এই বক্তব্যের পরে আশা করছেন যে প্রধানমন্ত্রী বা আমাদের বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটা কড়া বার্তা বাংলাদেশের দিকে যাক। না, দেখুন, বিদেশ নীতি, বিদেশ দপ্তরের নিজস্ব নীতি, তারা কী মেকানিজমে এগোবে সেটা তাদের বিষয় নিয়ে আমি কথা বলতে। তবে আমার অ্যাসেসমেন্ট যে ভারতের বিদেশ নীতি বরাবরই, যে সরকারি ভারতের দিল্লিতে ক্ষমতায় থাক, তাদের কূটনীতিটা সেখানে প্রাধান্য পায়। সেই কূটনীতির অঙ্গ হিসেবে প্রকাশ্যে প্রতিপক্ষ দেশকে বড় বড় কথা বলা যেমন একটা পার্ট, আবার অনেক সময় নিঃশব্দে বহু কাজ করা উদাহরণ ভারতের বিদেশ নীতিতে কিন্তু আছে। আমি আপনাকে কেন বলছি, দেখুন, ইতিমধ্যে রিপাবলিকান একজন সেনেট স্কট পেরি
পরিষ্কার বলে দিয়েছে ইউএসএআইডি অর্থাৎ ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল যে ডেভেলপমেন্টের যে ফান্ড, সেই ফান্ডে প্রতি মাসে 5,000 কোটি টাকার মতন দেওয়া হয়েছে মানে বিভিন্ন সংস্থাকে। 20 বছর ধরে 840 কোটি টাকা করে দেওয়া হয়েছে পাকিস্তানকে, দেওয়া হয়েছে তালিবানকে। কেন দেওয়া হয়েছে? এই টাকাগুলো দেওয়া হয়েছে ভারতের বিরুদ্ধে বিভিন্ন কনস্পিরেসিগুলোকে চরিতার্থ করতে। ইভেন এখন তো দেখা যাচ্ছে যে প্রেজেন্ট যে গভর্নমেন্ট, তাকে ফেলে দেওয়ার জন্য জব সোরাসের মাধ্যমে বিভিন্ন টাকা ইনভেস্টমেন্ট হয়েছে ভোটটাকে ম্যানিপুলেট করার জন্য। এটা তো এখন তাদের রিপাবলিকানের তরফ থেকে বলা হচ্ছে, একদম প্রকাশ্যে বলা হচ্ছে আমেরিকান বিদেশ দপ্তর থেকে। এবং আপনি খেয়াল করুন যে ট্রাম্প ক্ষমতায় দ্বিতীয়বার ক্ষমতায় বসে কিন্তু এই ধরনের সমস্ত ডেভেলপমেন্ট ফান্ড বন্ধ করে দিয়েছে এই জন্য যে এটা ডেভেলপমেন্টের আন্ডারে ডেভেলপমেন্টের নাম করে এগুলো হচ্ছে সন্ত্রাসবাদীদের টাকা ঘুরপথে দেওয়া হতো এতদিন পর্যন্ত। এই পার্টটাতে একটা পরিষ্কার সত্য যেটা, যে ভারত তার বিদেশ নীতির সঠিক পন্থাটা অবলম্বন করে চলেছে। বাংলাদেশের বিরুদ্ধে বিদেশ দপ্তরের সাংঘাতিক কিছু ওপেন ফোরামে স্টেটমেন্ট, এটার চাইতেও বড় যেটা, ভারত কূটনীতিক দিক থেকে এগিয়ে থেকে বাংলাদেশকে পাকিস্তানকে পুরোপুরি আইসোলেট করে দিতে পারাটা। ইতিমধ্যে দেখবেন বাংলাদেশ কিন্তু অনেকটা নরম। ইউনিস সরকারের আভ্যন্তরীণ যে ধরনের ব্যর্থতা, সেই অভিমুখ ঘোরাতে একের পর এক ধানমন্ডি হামলা, হিন্দুদের উপরে হামলা, সনাতনীদের বাড়িঘর ভাঙচুর, এগুলো ওরা করছে। বিএসএফকে করা, প্রতিদিন কোনো না কোনো খেজুরে হুজুরের স্টেটমেন্ট দেখবেন, উত্তেজনামূলক স্টেটমেন্ট, এগুলো করছে। কিন্তু এত কিছু দিয়ে তো পেট চলে না। তাই দেখবেন এখন হাতে পায়ে ধরছে বিদ্যুতের জন্য আদানির কাছে। নতুনভাবে ভিসা পাসপোর্টের ক্ষেত্রে ত্রিপুরা সীমান্তে ওপেন করে দিয়েছে। আমরা তো বলিনি আমরা বাংলাদেশে যেতে চাই না, আমাদের কটা লোক বাংলাদেশে যায়। কারণ কি? কারণ এই মুহূর্তে আন্তর্জাতিক প্রেশার এবং আভ্যন্তরীণ প্রেশার ইউনিস সরকারকে কিন্তু একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন গৃহযুদ্ধের দিকে। এবং যারা বাংলাদেশকে এতদিন পর্যন্ত প্ররোচিত করছিল, পাকিস্তান, চায়না বরাবরই কোনো না কোনো দেশকে শিকন্ডি করে। শ্রীলঙ্কাকে করেছে, শ্রীলঙ্কা কাঙ্গাল হয়ে গেছে। ভারত হামান্ততা বন্দরটি ছাড়িয়ে দিয়ে টাকা পয়সা ধার দিয়ে এখন একটা স্থিতাবস্থায় এনেছে। চীন কোনো দিন এগোবে না এইসব ব্যাপারে, চীন উস্কে দিয়ে পালাবে। পাকিস্তান নিজে খেতে পারছে না, এটা কিন্তু রিয়ালাইজ করেছে বাংলাদেশের সাধারণ একটা শুভবুদ্ধিসম্পন্ন মানুষ। আমি সবাইকে বলছি না, মৌলবাদীরা এই ধরনের বোধ নিয়ে চলে না। এই জায়গায় গিয়ে ভারতের কন্টিনিউয়াস আভ্যন্তরীণ বিদেশ নীতি এবং ইউনিফাইডলি পৃথিবীর বিভিন্ন মহাশক্তিগুলোকে বোঝানো, যেটা প্রকাশ্যে হয় না, বিদেশ নীতি প্রকাশ্যে এইভাবে বলা যায় না, এটা কিন্তু আমার মনে হয় কার্যক্ষেত্রে সুদূর প্রসারিত হয়েছে এবং আগামীতেও হবে। ইতিমধ্যে দেখবেন যে জুনটা বিরোধী যে ফোর্সটা যেটা মায়ানমারে গড়ে উঠেছে, ঠিক আছে, থ্রি ব্রাদারহুড যে ফোর্সটা, সেই ফোর্সটাকেও কিন্তু ভারত অনেক অংশে নিয়ন্ত্রণ করে চলেছে, যেটা কিন্তু বাংলাদেশের চিটাগাঁও বন্দরটা দখল এবং চিটাগাঁওকে আলাদা করে দেওয়ার জন্য যথেষ্ট থ্রেট। এটা কিন্তু বাংলাদেশের খেজুরে হুজুররা না ভাবলেও ওখানকার কিছু মানুষ অন্তত জানে, এবং আন্তর্জাতিক মহল তো অবশ্যই জানে। মোদ্দা কথা যেটা, ভারতের বিদেশ নীতির আজকে এমন একটা জায়গায় দেখুন, সীমান্ত ভারত কিন্তু এতদিন এই বর্ডারগুলো ফাঁকা ছিল, 2216 কিলোমিটার পশ্চিমবঙ্গ, তার মধ্যে প্রায় 900-র কাছাকাছি ছিল আনকভার্ড। ভারত কিন্তু দিচ্ছে, দেখবেন কোনো আন্তর্জাতিক মঞ্চ ভারতের এই সীমান্ত যে কভার করা সেটা নিয়ে প্রতিবাদ করেছে। বাংলাদেশের চোরা শিকারী, বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী, পশ্চিমবঙ্গের শাসক দলের নিয়ন্ত্রিত কিছু চোরা চালানকারী, তাদের অবজেকশন থাকতেই পারে, কিন্তু আর কোনো আন্তর্জাতিক, ইভেন চীনও তো কোনো স্টেটমেন্ট দেয়নি। এইটাই তো বড় পাওনা। আজকে পৃথিবীর সবচাইতে শক্তিধর দেশ আমেরিকার প্রেসিডেন্ট ক্ষমতায় বসার আগে ভারতের দাবি মোতাবেক যে হাসিনা সরকারকে ভারত শেল্টার দিয়ে রেখেছে, ভারত থেকে তারা সরকারটা চালাচ্ছে, সেই সরকারকে যে ফেলে দিয়েছিল বেআইনিভাবে, তার হোতাকে কিন্তু তারা তিনি সরিয়ে দিয়েছেন। শুধু সরাননি, একটার পর একটা বাংলাদেশের প্রত্যেকটা ফান্ড তারা করেছে, কাটেল করেছে। শুধু করেনি, IMF
আইএমএফকে দিয়েও পর্যন্ত বাংলাদেশের কিন্তু ঋণ বাতিল করানো হয়েছে, এটাও একটা খবর, প্রকাশ্য খবর। ইতিমধ্যে সুইজারল্যান্ড বন্ধ করে দিয়েছে টাকা, শুনছি অস্ট্রেলিয়া বন্ধ করে দিয়েছে টাকা। অর্থাৎ এই যে আন্তর্জাতিক চাপটা, এটা তো আর কথায় কথায় হয় না, এর পিছনে লেগে থাকতে হয়। বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারটায় এত ক্রিটিক্যাল যে হারে সনাতনীদের উপরে নির্মম অত্যাচার এবং খুন হচ্ছিল, ধর্ষণ হচ্ছিল, ভোট প্রচারে গিয়ে কিন্তু ট্রাম্প, আপনার বোধহয় খেয়াল আছে 4 নভেম্বর তিনি প্রকাশ্যে তার এক্স স্যান্ডেলে লিখেছিল সনাতনীদের উপরে যে ঘৃণ হামলা বাংলাদেশে হচ্ছে তিনি তার তীব্র প্রতিবাদ করেন, এবং বাইডেন প্রশাসন যে নির্বিকার ছিলেন, নির্বাক দর্শকের ভূমিকা নিয়েছে, তারও তিনি সমালোচনা করেছিলেন। এটা কিন্তু সহজ ব্যাপার নয়, বুঝতে হবে। আমেরিকার কোনো রাষ্ট্রনায়ক এর আগে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ইস্যুতে সরাসরি এই ধরনের স্টেটমেন্ট দেয়নি। তো কোথাও যে ভারতের সাফল্য একদম। আরেকটা দেখবেন, যখন ভারত চাইছে, ভারত যখন এই যে ইস্যুগুলো, চীনের সাথে বর্ডার ইস্যু, কাশ্মীর ইস্যুতে আমেরিকার প্রেসিডেন্ট যখন বলছেন তারা এই ব্যাপারটায় মধ্যস্থতা করতে পারে, একদম স্পষ্টভাবে কিন্তু মোদি মঞ্চে দাঁড়িয়ে তার বিগত সরকার, কংগ্রেসি বা যুক্তফ্রন্ট, যারা যে সরকারেরা এর আগে এসেছে, প্রত্যেকের পদাঙ্ক অনুসরণ করে পরিষ্কার বলেছে তৃতীয় কোনো পক্ষ আমাদের দুটো দেশের সীমানা সমস্যার ভিতরে ঢুকবে না। আমরা অনেক বেশি সামর্থ্য আমাদের আছে, আমরা সীমান্তর যে কোনো দেশের সাথে আমাদের সীমান্ত সমস্যা মেটাতে পারি। এই আর্থিক, এই অর্থনৈতিক, এই সামরিক ক্ষমতা ভারতের আছে। এইটাই তো সবচেয়ে বড় পাওনা। একদম সরাসরি ভারত করেছে, ট্রাম্পের প্রস্তাবকে ক্যান্সেল করেছে যে না, চীনের সাথে যে সীমান্ত সমস্যা ওটা আমাদের দুটো দেশের সমস্যা, তৃতীয় কোনো পক্ষকে আমরা এখানটা নাক গলাতে দেব না। এবং আদায় করে আনা যে আমার প্রতিবেশী দেশ বাংলাদেশে যে নির্মম সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, আমার সীমানা বারবার উত্তেজনা সৃষ্টির চেষ্টা হচ্ছে, জঙ্গি তৎপরতা বাড়াচ্ছে, ওপারের 174 জন যে জঙ্গি তাদের বাংলাদেশ ছেড়ে দিয়েছিল বেআইনি কেয়ারটেকিং সরকার, আমরা কিন্তু সেটা মানব না। এবং সেটাই কিন্তু কনভিন্স হয়ে ট্রাম্প যে কথাটা বলেছে, এটাই তো বিদেশ নীতির চরমতম সাফল্য। আমি তো এর চাইতে বেশি কিছু দেখি না। আচ্ছা দাদা, কি মনে হয় এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টের এই হস্তক্ষেপ পরবর্তীতে বাংলাদেশ এবং বাংলাদেশ এবং ভারতের যে বৈদেশিক সম্পর্ক, সেই সম্পর্কের প্রেক্ষাপটটা ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে? তাহলে দ্রুত তারা ভোট করবেন, দ্রুত একটা স্থিতাবস্থা আনবেন, কারণ এই দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা দেশ উপদ্রুত থাকবে বা দুটো দেশ উপদ্রুত থাকবে, তার প্রতিবেশী তো সুস্থ থাকতে পারে না। তোমার পাশের বাড়িতে আগুন লাগলে তোমার বাড়িটাও কিন্তু সেই আগুনের আঁচের থেকে মুক্ত হবে না, ঠিক আছে, রক্ষা পাবে না। ফলে ভারত তার বিদেশ নীতিটার প্রথম পদক্ষেপ হিসাবেই বাংলাদেশে একটা সুস্থ নির্বাচন এবং হাসিনার যে সরকারের যে দলটি এক্সিস্টিং, সেই দলটি যাতে ওই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তার জন্য একটা আন্তর্জাতিক চাপ তৈরি করে সেখানে একটা স্থিতাবস্থা আনবে। দেখো এই মুহূর্তে যে কোনো দেশের বিদেশ, তাহলে ভারত আর বাংলাদেশের সম্পর্কটা কোথায় যে দাঁড়াবে? বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কী হবে? দেখো সরকার চেঞ্জ হবে, নতুন কোনো সরকার আসবে, ওরা আবার নিজেদের বলবে আমরা একটা স্বাধীনতা পেলাম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এটা তো স্বাধীনতা পায় ওরা, ঠিক আছে। ফলে নতুন করে আবার কোনো একজনকে হয়তো জাতির পিতা বানাবে, কিংবা পুরনো জাতির পিতাকেই বসাবে, যাই হোক না কেন, আবার নতুন করে ভারতের উপরে ডিপেন্ডেন্ট থেকেই ওরা তাদের দেশ চালাবে। দেখো আমি তোমাকে পরিষ্কার বলি, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট যে জায়গায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, গ্রস জিডিপি 4.22 দাঁড়িয়ে গেছে, এই যে দুদিন আগের রিপোর্ট, আন্তর্জাতিক রিপোর্ট। এখান থেকে বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারবে না। যে ভয়ানক আর্থিক দুরবস্থা এই মুহূর্তে বাংলাদেশে চলছে, এবং ইউনিস আর কয়েক বছর থাকে, বাংলাদেশ মানে আমি বলছি পৃথিবীর সবচাইতে দুর্দশাগ্রস্ত কেনিয়া, সোমালিয়ার চেয়ে তো আগে খারাপ অবস্থা হয়ে যাবে। সেই দেশটা রিফর্ম হোক আগে। ভারতের সাথে বিদেশ নীতির প্রেক্ষাপটটাই থাকবে যে আমাদের থেকে ওরা 10 থেকে 14 বিলিয়ন মার্কিন ডলারের জিনিস নেবে, আমরা খুব জোর হলে 1 বিলিয়নের নেব, না নিলেও আমাদের কোনো কিছু আসে যায় না। আমরা ওপারের বাংলাদেশের প্রোডাক্টের উপরে ডিপেন্ড করি না।
যে কাপড় বস্ত্রবয়ন শিল্পটা নিয়ে ওরা গর্ব করে, তার কাঁচামালটা আমাদের এখান থেকে যায়, দক্ষিণ ভারত থেকে যায়। ফলে ভারত যে দেশ অন্য দেশের উপরে ইকোনমিক্যালি আমদানি রপ্তানিতে কোনো সামান্য 1%ও ডিপেন্ড করে না, সেই দেশটার বিদেশ নীতি আমার সাথে খারাপ হলো না হলো বয়েই গেছে আমরা যে কারণে বাংলাদেশের বাজারটাকে ধরে রাখি নিজেকে ক্ষয় করে, আমরা বাংলাদেশকে সাবসিডিতে দিয়ে কেন রাখি? কারণ বাংলাদেশের ওই বাজারটা যদি কোনো কারণে আমরা হাত গুটিয়ে ফেলি নিজের লস দেখে নিয়ে, তাহলে সেখানে ঢুকে পড়বে এমন কিছু ডিপ স্টেট, এমন কিছু দেশ যারা ওই বাজারটাকে শুধু তছনছ করবে না, ভারত বিরোধী বিভিন্ন চক্রান্ত ওই মাটিতে বসে করবে। ইতিমধ্যে পাকিস্তান কিন্তু ওই পাশ দিয়ে ঢোকার একটা চেষ্টা শুরু করে দিয়েছে, যেটা এদিক দিয়ে পারছে না ওরা, ঠিক আছে? ফলে বিদেশ নীতির অনেকগুলো কম্পালশন থাকে, আর বড় দেশের বড় দাদা হওয়ার তো আরও বেশি কম্পালশন, নিজের ক্ষয় করে হলেও তো করা। আফগানিস্তানের তালিবানদের আফগানিস্তান পুনর্গঠনের যাবতীয় খরচা ভারত করেছে, পাকিস্তান কিন্তু 1 টাকাও দেয়নি। ইভেন আফগানিস্তানের যে রাষ্ট্রপতি ভবনটা হামিদ কারজাই যেটা থাকতো, হামিদ কারজাই তো নিজে ইন্ডিয়াতে পড়াশোনা করেছে, পুরোটা ভারতের তৈরি করা। আগামীতে এইসব রাষ্ট্রপতি ভবন টবন ভেঙে ঠেঙে বাংলাদেশের যে একটা ভয়ানক লণ্ডভণ্ড অবস্থা, একদিন না একদিন তার তো পরিসমাপ্তি ঘটবে। তখন তোমাকে আমি বলে দিচ্ছি, এই ভারতই তার রিফর্মের ভূমিকায়, ত্রাতার ভূমিকায়, দাদার ভূমিকায় নামবে, সুস্থ একটা বিদেশ নীতি আসবে এবং ভারত দেবে, ওরা খাবে। এই দেওয়া আর নেওয়ার কিন্তু রিলেশনটা বাংলাদেশের সাথে ভারতের নেই, আমরা শুধু দেই। আমরা নেই যেটা, সেটা ন্যূনতম থেকে ন্যূনতম, সেটা না নিলেও আমাদের চলে। এই তো আমাদের কই চলছে না, বহুদিন তো আমাদের আমদানি রপ্তানি আমরা একতরফা দিচ্ছি ওদেরকে, ওদের থেকে তো কিছুই নেই, ওদের কোনো প্রোডাকশন নেই এই মুহূর্তে, কিছু নাথিং। যেটা দেখছি সেটাই ভেঙে ফেলছে ওরা, অস্থিরতা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু রেগুলার সাবস্টেন করে যাচ্ছি, বিদ্যুৎ নেয়নি, বিদ্যুতের বকেয়া ছিল, এখন আবার বিদ্যুৎ চাইছে আদানির কাছে। ফলে নীতি কি হবে, সুস্থ না অসুস্থ, সেটা ডিপেন্ড করে দুটো সমতুল্য শক্তির সাথে। যে শক্তিটা আমাদের সাপেক্ষে পরিমাণযোগ্যই নয়, পরিমাপযোগ্যই নয়, তার সাথে আবার বিদেশ নীতি কী। আমেরিকা বলেছে ভারত তার স্বার্থে ওই জায়গাটা সুস্থ একটা রিলেশন আনার চেষ্টা করবে, আসার পরে যেমন হয় তেমনই থাকবে রিলেশন, তার বাইরে নতুন কিছুই হওয়ার নেই। খোয়ানোর কিছু নেই ভারতের খোয়ানোর কিচ্ছু নেই। এটা যদি তুমি বলতে পারতে চায়না বা অন্য কোনো দেশের সাথে, আচ্ছা দেখো 71-এ বাংলাদেশকে স্বাধীন করেছিল পূর্ব পাকিস্তান থেকে আলাদা করেই তো, তাতে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কে অবনতি হয়েছে, তাই হওয়ার কথা। কিন্তু তাতে কি ভারতের অর্থনীতিতে কোনো চাপ পড়েছে? কারণ পাকিস্তানের সাথে আমাদের অর্থনীতিটার আকাশ পাতাল তফাৎ। আমরা পাকিস্তানের থেকে নাথিং, প্রায় কিছু নেই না, বা যদি নিয়েও থাকি ওটা না নিলেও আমাদের চলে। তাই আমরা বর্ডারে দিনের পর দিন আমাদের কোনো ব্যবসা নেই, ঠিক আছে? তাতে কিন্তু আমাদের অর্থনীতি 5 ট্রিলিয়নের দিকে এগোনোতে কোনো বাধা হয়নি। ফলে এটা এখন খুব নেসেসারি যে ভারতের বিদেশ নীতিটা আমেরিকার এই বড় সাপোর্টের পরে কি হবে। ভারত কি নিঃশব্দে বিপ্লব ঘটাবে, না সশব্দে জোরালোভাবে সামরিক অভিযানের মাধ্যমে বাংলাদেশের ভেতরের মৌলবাদীদের না তার নিজেদের দেশের ভূখণ্ড রক্ষার্থে, ঠিক আছে, মেজর স্টেপের দিকে এগোবে, সময় বলবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।